সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। একনেকে ৫,৫০০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন। ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট। এখনো ভিসা জটিলতায় ৩০,০০০ যাত্রী। দায়িত্বশীল আচরণের পরামর্শ ধর্মমন্ত্রীর। তিস্তা বহুমুখী প্রকল্পে অংশীদার হতে আগ্রহী ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্প উপদেষ্টার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বাড়ানো হয়েছে ডলারের দাম, বলছে কেন্দ্রীয় ব্যাংক। জীবনযাপন কঠিন হবে, দাবি অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প শেখ হাসিনা নামে নামকরণ না করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন পায়। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। নতুন সরকারের তৃতীয় এবং চলতি অর্থবছরের নবম একনেক সভা বসে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৫,৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন পায়। অনুমোদন পাওয়া গুরুত্বপূর্ণ প্রকল্প খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটি নিজের নামে নামকরণ করায় বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার দুইটা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। ছাতক সিমেন্ট কারখানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে অন্তর্ভুক্তির বিষয়ে অর্থ বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন সরকার প্রধান। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোন জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। এই ধরনের প্রকল্প না আনার জন্য এবং এইসব বিষয়ে সচেতন থাকার জন্য উনি পরামর্শ দিয়েছেন। পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে প্রতিযোগিতা বাড়বে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। উদ্দেশ্য হল কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং প্রতিযোগিতা সৃষ্টি করা তাদের মধ্যে প্রাইভেট কোম্পানির সাথে। সঠিকভাবে প্রকল্প নিলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও জানান মন্ত্রী। ১ বছর যেতে না যেতে টাইম এক্সটেনশন সেটাও কিন্তু ঠিক নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ভোর ৪টা ৫ সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের উড্ডয়নের মাধ্যমে শুরু হয় চলতি বছরের হজ যাত্রা। প্রথম ফ্লাইটে ৪১৫ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। এদিন হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনে কাবার পথে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ৪১৩ জন হজযাত্রী। প্রথম দিনে 7টি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট ২,৭৮৫ জন হজযাত্রীর। হজ নিবন্ধন প্রক্রিয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান যাত্রীরা। সার্বিক পরিবেশ আমরা খুব ভালো পেয়েছি, কোনো সমস্যা বোধ করিনি। আমরা সবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ দেশের সরকারের জন্য দোয়া করব। আমরা অন্যান্য বছরের থেকে সুবিধা অনেক ভালো পাইছি। দুনিয়াবি কাজের পাশাপাশি যাতে আমরা পরকালের কাজ করে যেতে পারি সেই সুযোগ দেয়, সেই জন্য আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেশবাসীর জন্য দোয়া করব এবং নিজের আত্মীয় স্বজন এবং প্রত্যেকের জন্য দোয়া হবে, সারে জাহানের জন্য দোয়া হবে। আশকোনা হজ ক্যাম্পে সৌদি ভিত্তিক ফাইনাস এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় হজ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতায় যাত্রী সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। কোনোভাবেই বিমানে যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভোগ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশের সম্মানিত হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। অনুষ্ঠানে ভিসা না পাওয়া প্রায় 30,000 হজ প্রত্যাশীর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন হাব সভাপতি। হজ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ভালো, সামান্য কিছু ভিসা হওয়ার এখনো বাকি আছে। আমাদের হাতে আরো 2 দিন সময় আছে, ইনশাআল্লাহ ভিসা সব হয়ে যাবে। চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। দায়িত্বে অবহেলার কারণে প্রিজাইডিং অফিসারকে বিচারের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। প্রথম ধাপে নির্বাচনে ভোট প্রদানের হার 36.1%। সুষ্ঠুভাবে বলেছে, এই জন্য বলবো যে যেখানে আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা 2-1 করেছে তাদেরকে আপনারা দেখেছেন আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে মানে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। তিস্তা বহুমুখী প্রকল্পে বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী ভারত। সকালে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে ভারত আন্তরিক। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ নেবে প্রতিবেশী দেশটি। ভারতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সফর করবেন বলেও জানান হাসান মাহমুদ। যে আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা, আমি অনলাইনের কথা বলেছি। মুষ্টিমেয় ট্যাক্স দাতাকেই নানাভাবে ট্যাক্স দিতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বেসরকারি পর্যায়ে ট্যাক্স কমানোর দাবিও জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী 29তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যকে অর্থনৈতিক অংশীদারত্বের চিহ্ন বলে উল্লেখ করে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের 19% যুক্তরাষ্ট্রের বলে দাবি করেন দেশটির রাষ্ট্রদূত পিটার হাস। ইমদাদুল হক খানের রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবা প্রদর্শন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী 29তম ইউএস ট্রেড শো। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী 11 মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। ঢাকায় এ প্রদর্শনীর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দূতাবাস। বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশকে এশিয়ার উদীয়মান বাগ আখ্যায়িত করে বলেন, বাংলাদেশ তার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বিনিয়োগের অভাব হবে না। বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগের 19% মার্কিন যুক্তরাষ্ট্রের বলেও জানান তিনি। So Bangladesh is competing in this environment for business, and you're competing also against the U.S. domestic market, and they're looking for signals about whether the government is truly welcoming of them and truly looking to expand business. অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের সফটওয়্যার উন্নয়ন এবং ফ্রিল্যান্স পরিষেবায় আউটসোর্সিং গন্তব্যে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। IT individual freelancers
all these data points will attract you to invest in post telecom and ICT sector. এতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়লে তা আমাদের স্থিতিশীলতাকে আরেক ধাপে এগিয়ে দেবে। Not only the economy but the entire socio-political landscape of Bangladesh, and it is, I won't go into the figures, all of you know it, and that has actually made Bangladesh an attractive investment destination. চীন ও ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় আমদানি রপ্তানি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রুপিতে আমরা যদি পেমেন্ট করতে পারি তাহলে আমাদের ডলারের উপরে চাপটা অনেক কমে যাবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন, এর ফলে মূল্যস্ফীতি বেড়ে মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। এদিকে এক লাফে ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিস্ময় প্রকাশ করেছেন মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। চলমান মূল্যস্ফীতি ও রিজার্ভ কমে যাওয়া নিয়ন্ত্রণে ক্রলিং পেগ পদ্ধতি অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করতে 110 থেকে 7 টাকা বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে ব্যাংকের নীতি সুদ হার 50 বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক লাফে 7 টাকা দাম বাড়ায় অবাক মতিঝিল ও গুলশানের মানি এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা। খোলা বাজারে এর প্রভাব বুঝতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান তারা। একসাথে 7 টাকা এটাই প্রথম দেখলাম। এখন যদি 7 টাকা বাড়ে তাহলে প্রায় 20-22 টাকা চলে যাবে। তো এই এফেক্টটা তো সাধারণ জনগণের উপর পড়বে। 2-4 দিন পরে আস্তে আস্তে এটা রিয়াকশন আস্তে আস্তে হতে থাকে, কিন্তু এখন আজকে কিচ্ছু হবে না। তবে চলমান মূল্যস্ফীতির লাগাম ও রিজার্ভ ধরে রাখতে এর সুফল পাওয়া যাবে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়বে, কারণ ভালো দাম পাবে তারা। সেই রেসপেক্টে আমাদের রিজার্ভের উপরে যে চলমান চাপ, সেই চাপটা থাকবে না। মুদ্রা সরবরাহ টাইট হলে যেটা হবে সেটা হচ্ছে যে চাহিদাজনিত কারণে যে ইনফ্লেশনারি যে চাপটা, সেটা কন্ট্রোলে আসবে। আর ডলারের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বেড়ে সমাজে নতুন করে অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। মূল্যস্ফীতি অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে আমদানি খরচ অনেক বেড়ে যাবে। আমদানিতে মধ্যে এখানে অনেক কিছু আমদানি হয়, তো ফলে আরেকটা হচ্ছে যে আমদানি খরচ বেড়ে গেলে উৎপাদন খরচও বেড়ে যাবে। আমাদের শিল্প যেগুলি আছে তাদের তো আমদানিকৃত অনেক পণ্য থাকে। ডলারের মূল্য ও নীতি সুদ হার বাজার ভিত্তিক করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ফলপ্রসূ হবে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। এটা হলে অন্যান্য দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে, আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো কাজ করে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পতেঙ্গায় উড্ডয়নের পরই আগুন লেগে যাওয়ায় আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান ইয়াক 130। এ সময় প্যারাশুট দিয়ে নিচে নামতে গিয়ে গুরুতর আহত হন এর কো পাইলট। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি আইএসপিআর। চট্টগ্রাম থেকে সুমন কুমারদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে পড়ে। এ সময় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নিচে নেমে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন আহত পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যে বিমানটার দিক দিয়ে আসিয়ারে আপনার পিছনে আগুন ধরছে, আগুন ধরিয়ে বরাবর আসিয়ার বিমানটা 2 ভাগে পড়ে গেছে। এখানে ওই যে এখানে কাছে পড়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্যারাশুট দিয়ে 2 জন পাইলট নামতেছে। সবুজ বয়ার পাশে মনে করেন যে কি ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার এই পাশে, আর 1 ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার সামনে। এখানে সাধারণ যে সম্মান আছে, ওই 11 নম্বরে ফাড়াফাড়ে যে লাল বোর্ড আছে, ওই লাল বোর্ড উদ্ধার করছে ওই পাইলট 2 জনকে। আগুন লাগতে কিছুক্ষণ পরে যাত্রীবাহী জাহাজ বাড়ার পরে ওই বিমানটা বাস্ট হয়ে নিছে। এর আগে দিয়ে পাইলট 2 জন আসলে ওরা প্যারাশুট দিয়ে বাইরে গেছে, বাইরে এরা
নদীতে পড়ে গেছে। বিমানটির উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম, আমাদের ড্রাইভিং টিম নেমে ওটাকে শনাক্ত করে তারপরে টেনে নিয়ে আসবে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সাপ্তাহিক গণবাংলার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী তার পরিবার তথা দেশের বিজ্ঞান মনস্কতায় ডক্টর এম ওয়াজেদ মিয়ার অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা। একনেকে 5,500 কোটি টাকার 10 প্রকল্পে অনুমোদন। 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট। এখনও ভিসা জটিলতায় 30,000 যাত্রী, দায়িত্বশীল আচরণের পরামর্শ ধর্মমন্ত্রীর। তিস্তা বহুমুখী প্রকল্পে অংশীদার হতে আগ্রহী ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্প উপদেষ্টার। এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে ডলারের দাম, বলছে কেন্দ্রীয় ব্যাংক। জীবনযাপন কঠিন হবে দাবি অর্থনীতিবিদদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।